আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা গ্রন্থের মহুয়ার দেশ কবিতাটি পড়াবো। আধুনিক কালের বিশিষ্ট কবি সমর সেন কবিতাটি রচনা করেছেন। বন্ধুরা, কবিতাটি পড়ার আগে আমরা কয়েকটি বিষয় জেনে নেব। প্রথম বিষয়, সমর সেনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা, যেটি প্রকাশিত হয় 1937 সালে। ওই কাব্যগ্রন্থ থেকেই মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমরা জানব যে সমর সেন এমন একজন আধুনিক কবি যিনি সমগ্র জীবনব্যাপী কাব্য রচনা করেননি, মাত্র 12-13 বছর কাব্য চর্চা করেছেন। আর তৃতীয় যে কথাটি আমরা জানব সেটি হচ্ছে এই 12-13 বছর কাব্য রচনা করার পরেও তিনি আধুনিক কালের বিশিষ্ট একজন কবি হিসাবে পরিগণিত হন। তো সমর সেনকে বলা হয়ে থাকে নাগরিক কবি, অর্থাৎ নাগরিক জীবনের কৃত্রিমতা ও কলুষতা, গ্লানি ও অবসাদ, হতাশা ও বেদনা সমস্ত বিষয় তার কবিতায় পুঙ্খানুপুঙ্খভাবে অসামান্যভাবে ফুটে উঠেছে, যে কারণে তাকে নাগরিক কবি বলা হয়। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতায়ও কিন্তু সেই নাগরিক জীবনের কৃত্রিমতা ও কলুষতা, অবসাদ ও গ্লানির পরিচয় আছে এবং তার থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাও ব্যক্ত হয়েছে। এই কবিতাটি 2টি পর্বে রচিত হয়েছে এবং 3টি স্তবকে রচিত হয়েছে। মোট কবিতার লাইন আছে 22টি। তো বন্ধুরা, এসো আমরা এখন কবিতাটি পড়ে নিই। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। কবি বলছেন যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয়। দেখো, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত, তাহলে কবি দেখেন মাঝে মাঝে সন্ধ্যাবেলায় জলস্রোত। এই জলস্রোত শব্দটির উল্লেখে আমরা বুঝতে পারি কোনো সমুদ্র বা নদীর প্রসঙ্গ, যে সমুদ্র বা নদীর জলস্রোতে কবি দেখেন যে অলস সূর্য এঁকে দেয়। সূর্যকে এখানে অলস বলা হলো, কেন বলা হলো? সূর্য সকালবেলা উদিত হওয়ার পরে সমগ্রটি দিন তাকে কিরণ দিতে হয়েছে, তাই সন্ধ্যার আগে থেকেই সূর্য অলস হয়ে গিয়েছে, এমন ইঙ্গিত কবি এখানে রেখেছেন। তাহলে সূর্যের মধ্যে কবি একটি জীব সত্তা, প্রাণ সত্তা আরোপ করে বলতে চেয়েছেন যে সূর্য সমগ্র দিন মানুষের মতোই কাজ করতে করতে একসময় সে অলস হয়ে গিয়েছে। সেই জন্য সূর্য সম্পর্কে অলস শব্দটি প্রয়োগ করে বললেন যে অলস সূর্য এঁকে দেয়। কোথায় এঁকে দেয়? জলস্রোতে। কি এঁকে দেয়? তা বলছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। তাহলে আলোর স্তম্ভ এঁকে দেয়। স্তম্ভ মানে কি? স্তম্ভ মানে হচ্ছে খুঁটি। তাহলে আলোর খুঁটি, সেই আলোর খুঁটিটি কেমন? বলছে উজ্জ্বল। কবির কাছে সেই আলোর খুঁটিটি খুবই উজ্জ্বল। সেটি কেমন? বলছে না, সেটি গলিত সোনার মতো। গলিত সোনার যে রং বা বর্ণ, সেই বর্ণের সঙ্গে আলোর স্তম্ভের বর্ণের একটা মিল কবি পান, তাই বলছেন গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। আর কি? আর বলছে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই নদী বা সমুদ্রের জলের অন্ধকারে ধূসর ফেনা, ধূসর অর্থাৎ ছাই রং, ফেনা বুদবুদ। তাহলে জলের অন্ধকার যেখানে কবি দেখছেন যে সেই অন্ধকারটা ফেনায়িত এবং ধূসর, যে সেই জায়গায় কি হচ্ছে? আগুন লাগে। অর্থাৎ যখন জলস্রোতের ভিতরে আলোর স্তম্ভ তৈরি হয়, গোধূলির সূর্য যখন এই আলোর স্তম্ভ তৈরি করে, ঠিক সেই সময় বলছে কবি যেন আগুন লেগে গিয়েছে জলের অন্ধকারে ধূসর ফেনায়। তাহলে এই যে আলোর স্তম্ভ তৈরি হচ্ছে, সেটি কবির কাছে মনে হচ্ছে যেন জলস্রোতের নিচে আগুন ধরে গিয়েছে। তাহলে কবি
এই 4 পংক্তিতে যে ছবি, যে চিত্রকল্প আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, সেই চিত্রকল্পটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং আমরা এখনো বুঝতে পারিনি এই যে চিত্রকল্প, এই চিত্রকল্পটি গ্রামের না শহর নগর জীবনের। আমরা পড়তে পড়তে আস্তে আস্তে বিষয়টি বুঝে যাব। তো এই চিত্রকল্প তুলে ধরার পরে তারপরে বলছে সেই উজ্জ্বল স্তব্ধতায়, অর্থাৎ এই চিত্রকল্পটি কবির কাছে স্তব্ধ করে দেয়, অর্থাৎ স্তব্ধ হয়ে দেখার মতো একটা চিত্র, যে সেটা আবার উজ্জ্বল, মানে সেই চিত্রটি খুব উজ্জ্বল এবং সেটি দেখলে মানুষ স্তব্ধ হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। যে সেই রকম একটা মোহময় মুগ্ধ পরিবেশে কি হয়, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। তাহলে ধোয়ার বঙ্কিম মানে কি? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, বাঁকা নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, বলছে শীতের দুঃস্বপ্নের মতো। তাহলে বলছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। কবি কোথায় আছেন? কবি তো একটু আগেই কবি কোনো একটি জলস্রোতের সম্মুখে ছিলেন, আবার কবি বলছেন বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, অর্থাৎ এই ঘর কিন্তু কবির গৃহ, বাসগৃহ নয়, এই ঘর হচ্ছে কবির হৃদয়ের ঘর। বলছে কবির হৃদয়ে দোলা দিয়ে যায়। কিসের দোলা? বলছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, বাঁকা নিঃশ্বাস। তাহলে এখানে যে ধোয়া, সেই ধোয়ার উল্লেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কবি যেখানে আছেন সেটা কোনো গ্রাম্য জীবন নয়, সেটি একটি শহর জীবন। সেই জন্য শহর জীবন, যন্ত্র সভ্যতার নানা রেশ সেখানে লক্ষ্য করা যায়। যেমন ধোয়া যন্ত্র সভ্যতার একটি উপকরণ, বলছে সেই ধোয়া বাঁকা নিঃশ্বাস, বাঁকা নিঃশ্বাস অর্থাৎ শহর এবং নগর জীবনের নেতিবাচক দিককে এখানে উল্লেখ করেছেন কবি। সেই বাঁকা নিঃশ্বাস বা নেতিবাচক দিকগুলি, সেই নেতিবাচক দিক কি হতে পারে? সেই নেতিবাচক দিক ক্লান্তি হতে পারে, সেই নেতিবাচক দিন অবসাদ, হতাশা, ক্লান্তি ইত্যাদি বিষয়। বলছে সেই বিষয়গুলো কবির হৃদয়ে দোলা দিয়ে যায়। কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো। তাহলে ভালো স্বপ্ন, সুস্বপ্নের বিপরীত দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নের মতো কিসের? শীত। শীত এখানে একটি প্রতীকী শব্দ, যে শব্দের মধ্য দিয়ে স্থবিরতাকে বোঝাতে চেয়েছে, যে শব্দের মধ্য দিয়ে জড়তাকে বোঝাতে চেয়েছে। তাহলে সেই শীতের দুঃস্বপ্নের মতো কিন্তু শহর জীবনে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ শহর জীবনের ক্লান্তি, হতাশা, গ্লানি ইত্যাদি কবির মনকে আলোড়িত করে, দুঃস্বপ্ন দেখায়। তারপরে আমরা এই 3 লাইনের ব্যাখ্যায় আসার আগে আমরা এই লাইন আর এই লাইনের ব্যাখ্যাটি জেনে নেব। তাহলে শীতের দুঃস্বপ্নের মতো এরপরে আসি। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, কবি অনুভব করেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। তাহলে কবি সেখান থেকে বুঝতে পারেন দূর সমুদ্র থেকে কোনো এক দীর্ঘশ্বাস ভেসে আসে। দীর্ঘশ্বাস বলছে দীর্ঘ নিঃশ্বাস। কিসের সেই দীর্ঘ নিঃশ্বাস? সেই শহর নগর জীবনের যন্ত্র সভ্যতার ক্লান্তি, অবসাদ ইত্যাদি বিষয়ের কারণেই কিন্তু এই দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস শুধু মানুষ ফেলছে না, শহর নগরের মানুষ ফেলছে না, একই সঙ্গে যেন সেখানকার সমুদ্রও দীর্ঘশ্বাস ফেলছে। অর্থাৎ সমুদ্রের উপরেও কবি একটা জীব সত্তা আরোপ করেছেন, যে সমুদ্রও যেন একটা জীব, একটা প্রাণী, সে মানুষের সঙ্গে সঙ্গে শহর জীবনে বসবাসের দরুন হাঁপিয়ে উঠছে, সেই কারণে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। আর তার ফলে রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এখানে রাত্রি বলতে কিন্তু একটি দিনের শেষ অপর দিনের শুরু, এর মধ্যবর্তী পর্যায়কে বোঝাচ্ছে না। রাত্রি বলতে শহর নগর জীবনের পুরো সময়টি, 24 ঘন্টা বা 12 মাস বা 1 বছর সময়কেই কবি এখানে রাত্রি বলে উল্লেখ করেছেন। কেন রাত্রি? রাত্রি হচ্ছে দিনের ঠিক বিপরীত একটা বিষয়, আলোর ঠিক বিপরীত একটা বিষয়। তো শহর জীবনের যত কিছু নেতিবাচক দিক আছে, হতাশা, ক্লান্তি, অবসাদ, তো যন্ত্র জীবনের সমস্ত বিষয়গুলো
কবির কাছে রাত্রি বলে মনে হচ্ছে। রাত্রি কবির কাছে রাত্রি, শহর জীবনের দিনও যেন কবির কাছে রাত্রির মতো অন্ধকার। যে অন্ধকার জীবনে মানুষ বেশি দিন বসবাস করতে পারে না, যে অন্ধকার থেকে মানুষ মুক্তি চায়, এবং কবি তো অবশ্যই মুক্তি চায়। তাই বলছে রাত্রে নির্জন নিঃসঙ্গতা, শহর জীবনের 24 ঘন্টা 12 মাসই কবির কাছে রাত্রির মতো ঠেকে। এই কারণে যে শহর এত পরিমাণে যান্ত্রিক হয়ে উঠেছে, কৃত্রিম হয়ে উঠেছে, সেই যান্ত্রিক এবং কৃত্রিম শহর কবির কাছে মনে হচ্ছে রাত্রি। সেই রাত্রির নির্জন নিঃসঙ্গতা, সেই শহর জীবনে প্রতিনিয়ত মানুষ চলাচল করছে, সমগ্র দিন মানুষের ভিড় আর সমাগম, তারপরেও কবি নিজেকে নির্জন নিঃসঙ্গ বলে মনে করছেন, আর মনে করছেন এই শহর জীবনের ক্লান্তি অবসাদ আমাকে আলোড়িত করছে, বেঁচে থাকার জন্য অন্যত্র যাওয়ার একটা তাগিদ দিচ্ছে। তাই কবি বলেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। বেঁচে থাকার জন্য দু চোখ ভরে, হৃদয় ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কবি কিন্তু অনেক অনেক দূরে মহুয়ার দেশের কথা ভাবেন। মহুয়ার দেশ বলতে এখানে বোঝানো হয়েছে সাঁওতাল পরগনাকে। যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করে সেখানে প্রচুর মহুয়া গাছ দেখা যায়। বলছে সেটা কেমন, বলছে মেঘমদির। তাহলে এই যে মহুয়ার দেশ একদিকে যেমন মহুয়া গাছের সারি সেখানে আছে, অসংখ্য মহুয়া গাছের অবস্থানের ফলে প্রকৃতির একটা অসামান্য সৌন্দর্য তৈরি হয় সেখানে। অন্যদিকে কিন্তু মহুয়া এমন একটি গাছ যেখান থেকে মাদক জাতীয় দ্রব্য, যে বৃক্ষ থেকে মাদক দ্রব্য পাওয়া যায়, আর সাঁওতালদের কাছে এই মাদক একটি বিশেষ পানীয় হিসাবে ব্যবহৃত হয়। সাঁওতালরা যখন এই মাদক দ্রব্য পান করে তারা মত্ত হয়ে থাকে, তারা সমস্ত কিছুই ভুলে থাকে। সেই ইঙ্গিত যেন আছে কবিও এই মহুয়া দেশে এসে যন্ত্র সভ্যতার সমস্ত কিছু ভুলে থাকতে চেয়েছেন। তাই বলছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সেখানে একদিকে যেমন ওই মাদক দ্রব্যের অনুষঙ্গ নিয়ে এসে কবি বলতে চেয়েছেন সাঁওতালদের মতোই নগর জীবনের সমস্ত কিছু ভুলে থাকতে যান। সাঁওতালরা যেমন তাদের জীবনে অনেক কিছু ভুলে থাকে, কবিও নগর জীবনে অনেক কিছু ভুলে থাকতে চান। অন্যদিকে মহুয়া গাছের কথা বলে প্রকৃতির একটা অপরূপ ঐশ্বর্যের কথা বোঝাতে চেয়েছেন। সেই বিষয়টি কিন্তু এইখানে আবারও বলছে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে। শুধু মহুয়ার দেশে মহুয়া গাছই ছায়া ফেলে না, কি দেবদারুর দীর্ঘ রহস্য, দীর্ঘ অর্থাৎ বৃহৎ, খুব লম্বা, সেই দেবদারু গাছের অপার রহস্য কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। মহুয়া দেশে মহুয়া গাছের সঙ্গে সঙ্গে দেবদারু গাছের মিশেলে তৈরি হয় এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্যের মধ্যে কবি হারিয়ে যেতে চান হৃদয়ের সমস্ত দুঃখ বেদনাকে, যন্ত্র জীবনের সমস্ত হতাশা ক্লান্তি বিপন্নতাকে এক পাশে রেখে জীবনকে নতুন করে উপলব্ধি করতে চান। সেই জন্য কবি এখানে স্পষ্ট করে বলছেন আমার ক্লান্তি, অর্থাৎ শহর জীবনে বসবাসের দরুন যে ক্লান্তি, সেই ক্লান্তির উপর ঝলুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, মহুয়ার দেশের যে সুস্থতা, মহুয়ার দেশের যে শান্তি, সেটা কবি বলছেন আমার উপরে নেমে আসুক। অর্থাৎ কবি শহর জীবনের যে যান্ত্রিকতা, কলুষতা, যে গ্লান্তি, হতাশা, সেই হতাশাকে উপলব্ধি করার পরে তিনি প্রথম স্তবকের শেষেই এই ইঙ্গিত দিয়েছেন যে আমি এর থেকে মুক্তির জন্য মহুয়ার দেশে যাব, মহুয়ার দেশেই সেই কাঙ্ক্ষিত মুক্তি লুকিয়ে আছে। কবিতার দ্বিতীয় পর্বে কবি বলছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। এখানে অসহ্য অর্থাৎ কবি তার কাঙ্ক্ষিত মহুয়ার দেশে পৌঁছেছেন। পৌঁছানোর পরে বলছেন এখানে অসহ্য মানে যা সহ্য করা যায় না। কি সহ্য করা যাচ্ছে না?
বলছে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, অর্থাৎ মহুয়ার দেশে অন্ধকার রাত্রে মাঝে মাঝে কবি শুনতে পান মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। কয়লা খনির থেকে কয়লা উত্তোলনের শব্দ কবি শুনতে পান। অর্থাৎ যে যন্ত্র সভ্যতা গ্রাস করেছিল শহর এবং নগর জীবনকে, সেই যন্ত্র সভ্যতার হাত কিন্তু প্রসারিত হয়েছে গ্রাম্য জীবনে, মহুয়ার দেশে। তাই কবি সেই মহুয়ার দেশে আসার পরে দেখছেন যে সমস্যা শহর এবং নগর সভ্যতায় ছিল, সেই একই সমস্যা প্রসারিত হয়েছে, বিস্তারিত হয়েছে এই গ্রাম্য জীবনে। সেই কারণে কবি বলছেন এখানে অসহ্য। নিবিড় অন্ধকারে এখানেও কয়লা খনির থেকে কয়লা তোলার শব্দ শোনা যায়। বলছে সেই কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবি বলতে পারতেন ভয়ঙ্কর শব্দ, উৎকট শব্দ না বলে তিনি বললেন যে গভীর শব্দ, বিশাল শব্দ। তাই শব্দ দুটির মধ্যে দিয়ে একই সঙ্গে কিন্তু যন্ত্র সভ্যতা যে গ্রাম সভ্যতার মধ্যে প্রবেশ করেছে এবং তার প্রবেশটা ইতিমধ্যেই অনেক গভীরে পৌঁছে গিয়েছে, তার প্রবেশটা সে বিশাল একটা পরিসরে করে ফেলেছে, সেই বিষয়টি কিন্তু এই শব্দ দুটির মধ্যেও কবি উল্লেখ করতে চেয়েছেন। তার পরের স্তবকে অর্থাৎ তৃতীয় স্তবকে দ্বিতীয় পর্বের মধ্যেই কবি বলছেন আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাহলে কবি কি দেখেন? সকালবেলা শিশির ভেজা সকাল, শিশির ভেজা এই শব্দবন্ধের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এখানে একটা শীত ঋতুর কথা বলতে চেয়েছেন, যে ঋতুতে মানুষ অনেক তাজা থাকে, যে মানুষ অনেক ফুটফুটে থাকে, টকবকে থাকে, সেখানে কিন্তু সবুজ সকালে মানুষগুলোকে অবসন্ন দেখাচ্ছে, যে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাহলে মানুষগুলোকে অবসন্ন, অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত দেখাচ্ছে। সেই মানুষগুলোর শরীরে কি দেখা যায়? ধুলোর কলঙ্ক। ধুলো হলো মৃত্তিকা চূর্ণ, মাটির গুঁড়ো, আর কলঙ্ক কালিমা। তাহলে একদিকে সকালবেলায় প্রস্ফুটিত আলোয় তাদের অবসন্ন শরীরে কবি দেখতে পাচ্ছেন ধুলো আর কলঙ্ক। তাহলে এই যে ধুলো, এই ধুলো হচ্ছে কয়লার ধুলো। একদিকে যেমন বাস্তবে কয়লার ধুলো তাদের শরীরে লেগে আছে, অন্যদিকে কিন্তু কবি অন্য ইশারা দিচ্ছেন। কি ইশারা দিচ্ছেন? যে তারা অত্যন্ত পরিশ্রমী, সারাটা রাত জেগে তারা কয়লা খনি থেকে কয়লা তুলে নিয়ে এসছে। একই সঙ্গে কবি আরো একটা ইশারা এখানে দিচ্ছেন, বলছে ধুলোর কলঙ্ক। অর্থাৎ যখন কয়লা খনিতে কাজ করা হয় তখন অনেক ক্ষেত্রে জীবন ঝুঁকিপূর্ণ থাকে, অনেক রিস্ক নিয়েই কাজ করতে হয়। সেই জন্য কবি হয়তো বলতে চেয়েছেন এই তাদের কর্ম তাদের জীবনের একটি কলঙ্কিত অধ্যায়। যতদিন না যন্ত্র সভ্যতা গ্রাম সভ্যতায় প্রবেশ করেছিল, সাঁওতাল পরগনায় প্রবেশ করতে পেরেছিল, ততদিন হয়তো ওই সমস্ত সাধারণ মানুষ অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু যখনই গ্রাম্য সভ্যতার মধ্যে যন্ত্র সভ্যতা অনুপ্রবেশ করলো, তখন পেশা হিসাবে বাধ্য হয়ে ওই সমস্ত সাধারণ মানুষ এই ঝুঁকিপূর্ণ কাজটা বেছে নিল। এটাই হচ্ছে ধুলোর কলঙ্ক। তাছাড়াও ধুলোর কলঙ্কের মধ্যে আরো একটা ব্যঞ্জনা আছে, সেই ব্যঞ্জনাটা হচ্ছে এই যে সহজ সরল সাধারণ মানুষ যারা গ্রাম জীবন অত্যন্ত ভালোবাসে, গ্রাম জীবনের প্রকৃতিকে ভালোবাসে, সেই গ্রাম জীবনকে ক্রমাগত যন্ত্র জীবন গ্রাস করছে, সেই গ্রাস করার বিষয়টিও কিন্তু ধুলোর কলঙ্ক শব্দবন্ধের মধ্য দিয়ে কবি বলে থাকতে পারেন। তারপরে বলছে ঘুমহীন তাদের চোখে, সারা রাত্রি জেগে তারা কয়লা উত্তোলন করেছে, তাই ঘুমহীন তাদের চোখ। সেই চোখে হানা দেয়, হানা অর্থাৎ হামলা করে। কি হানা দেয়? আক্রমণ করে। কি আক্রমণ করে? কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। কিসের দুঃস্বপ্ন? সেই দুঃস্বপ্ন কিন্তু একটি নয়, একাধিক হতে পারে। ধুলোর কলঙ্ক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে যে দুঃস্বপ্নগুলির কথা বলেছি
সেই দুঃস্বপ্ন কিন্তু এখানে হতে পারে। সেই দুঃস্বপ্ন এই ঝুঁকিপূর্ণ কয়লা খনি থেকে কয়লা তোলার সময় মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করে, সেই মৃত্যুর দুঃস্বপ্ন হতে পারে। হতে পারে নগর জীবন, যন্ত্র সভ্যতা গ্রাম জীবনে অনুপ্রবেশ করেছে, ধীরে ধীরে গ্রাম জীবনকে গ্রাস করে নিচ্ছে, সেই দুঃস্বপ্ন হতে পারে। সুতরাং এই সাধারণ মানুষগুলো চেয়েছিল গ্রাম জীবনের মতোই থাক, কিন্তু যন্ত্র সভ্যতা ধনতান্ত্রিক সভ্যতা গ্রামের মধ্যে অনুপ্রবেশ করায় একদিকে যেমন প্রকৃতি বিনষ্ট হচ্ছে, অন্যদিকে তেমনি সাধারণ মানুষের পেশাও পরিবর্তিত হচ্ছে। তারা অনেক ঝুঁকিপূর্ণ পেশাকে বাধ্য হয়ে গ্রহণ করছে। তাহলে এই দৃশ্যটি কবি দেখলেন, আর দেখার পরেই বলছেন এখানে ঐশ্বর্য, যে অস্বস্তি, যে সমস্যা শহর জীবনে কবি সমর সেন লক্ষ্য করেছিলেন, যে সমস্যা থেকে পরিত্রাণ এবং মুক্তির জন্য তিনি গ্রাম জীবনে সাঁওতাল পরগনায় আসতে চেয়েছিলেন, এবং আসার পরে দেখলেন যে একই সমস্যা সাঁওতাল পরগনাতেও আছে। অর্থাৎ যন্ত্র সভ্যতার হাত এখন শহর নগরকে অতিক্রম করে গ্রাম সভ্যতায় পৌঁছেছে, সাঁওতাল পরগনাতেই পৌঁছেছে। সুতরাং কবি যে কাঙ্ক্ষিত মুক্তি, সেই কাঙ্ক্ষিত মুক্তি তিনি পেলেন না। কবি যে স্বপ্ন দেখলেন প্রথম স্তবকে, সেই স্বপ্ন ভঙ্গ হলো দ্বিতীয় স্তবকে। কাঙ্ক্ষিত মুক্তি না পাওয়ার ফলে এই কবিতাটি কবির রোমান্টিক মননের এক স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভঙ্গের ইতিবৃত্তে পরিণত হলো।